সুদীপ্ত, আপনার কাছে যে বইটি, এটা নিশ্চয়ই শঙ্করের তনয়া। হ্যাঁ, তনয়া। জানেন আমি এটা 2006 সালে কিনেছিলাম অনেক শঙ্করের। আগে। হ্যাঁ, তো কিন্তু তার মানে এই না যে আমি শঙ্করের তখন খুব ফ্যান ছিলাম বা তার লেখা খুব পছন্দ করতাম, তা না। তার কোনো লেখা আমি তখনও পড়ি। তাহলে এই বই কিনেছিলেন কেন? এই বই আমি তখন কিনেছিলাম একটা কারণে, মানে আমি না যখন বই কিনতে গিয়েছিলাম তখন দেখছিলাম এটা ওটা নাড়াচাড়া করে, তখন হঠাৎ এই বইটা দেখলাম এবং খুলে দেখি বইটা 103তম সংস্করণ। তো আমি শঙ্করকে চিনি না, শঙ্কর কেমন লেখেন সেটাও আমি জানি না, কিন্তু আমার এত আগ্রহ হলো যে একটা বাংলা বই, যেখানে বাংলা বই আসলে আমরা জানি, আপনিও জানেন যে এক ধরনের স্ট্রাগল করতে হয় বাংলা বই বিক্রি করতে গেলে, তো সেখানে একটা বই 103তম সংস্করণ কেন? ওই আগ্রহ থেকে আমি বইটা কিনি এবং বইটা পড়ি, এবং তখন আসলে আমি শঙ্করের কি বলা যায় গুণগ্রাহী হয়ে উঠি এবং তিনি আমার অন্যতম পছন্দের লেখক হয়ে ওঠেন। একটা কথা বলে রাখি, যেহেতু তনয়া নিয়ে কথা বলছি, তনয়া কিন্তু একটি উপন্যাস না, এখানে দুটি উপন্যাস। আচ্ছা। হ্যাঁ, দুটি উপন্যাস একসঙ্গে আর কি স্যান্ডউইচ করা বলতে পারেন। হ্যাঁ, তনয়া থেকে বোঝা যাচ্ছে তনয়া কি, তনয়া নারী বা মেয়ে বা কন্যা যাই বলি না কেন আমরা, নগর জীবনে দুজন নারীর দুটি গল্প নিয়ে উপন্যাস, দুটি উপন্যাস এক মলাটে। একটি হলো গিয়ে নগর নন্দিনী, সেখান থেকেই বোঝা যায় যে নগর নন্দিনী মানে কি, একটা কলকাতার মতো শহরে এক নারীর, তরুণীর চলার যে সংগ্রাম, বাধা বিপত্তি, তার স্বপ্ন পূরণের তার যে ইচ্ছা আকাঙ্ক্ষা, সেগুলা তার পাওয়া না পাওয়া, ভালো লাগা ইত্যাদি নিয়ে একটা। আরেকটা হলো গিয়ে সীমান্ত সংবাদ, এটিও একই রকমভাবে মধ্যবিত্ত এক তরুণীর জীবনের সংগ্রাম আর কি। তার মানে শঙ্করের এই তনয়ার মধ্যে একই মলাটে দুইটি উপন্যাস এবং দুইটিরই উপজীব্য হচ্ছে নগর জীবনের নারী, রাইট, তাই তো? একদম। এবং আমি আসলে শঙ্কর নিয়ে খুব বেশি পড়িনি বা জানিও না খুব বেশি। দু একটা সিনেমা দেখেছি শঙ্করের বই থেকে হওয়া, যেমন আপনি নিশ্চয়ই জানেন চৌরঙ্গী, পরবর্তীতে শাহজাহান রিজেন্সি, রাইট। সেটারই একটা মানে অনেক বেশি আধুনিক সংস্করণ, যেটা অন্য একটা দৃষ্টিভঙ্গিতে দেখা অন্য আর কি, একটা সৃজিত দৃষ্টিভঙ্গিতে দেখলেন আর কি দেখা, নতুন করে। একদম। এবং শঙ্করের যতটুকু লেখা আমি পড়েছি সব কিছুরই উপজীব্য মূলত নগর জীবন। রাইট। এবং এই জায়গাটাতে খুব সূক্ষ্ম একটা জায়গা আছে, সেটা হচ্ছে নারীর যে টানাপোড়েন, নগর জীবনের নারী, এবং সেটা বিভিন্ন শ্রেণীর নারী, এলিট শ্রেণীর নারী, একদম নিম্নবিত্ত শ্রেণীর নারী, এবং কর্মজীবী নারী। এবং আর একটা বিষয় যেটা, এটা হয়তো বেশ একটা সাহসী মুভ আমি বলবো ওই সময় থেকে, যৌনকর্মী যারা, নগর জীবনে যৌনকর্মী, নারী যৌনকর্মী যারা, তাদের উপরে ফোকাসটা অনেকটাই আছে শঙ্করের। এই উপন্যাসেও তারা এসেছে বারবার। হ্যাঁ, এবং শঙ্করের একটা বড় জায়গা বোধ হয় এই এই নারীদেরকে, সমাজের যারা সমাজে আউটকাস্ট, তাদের জীবনে, তাদের জীবন সংগ্রাম বা তাদের চিন্তা ভাবনা, সেটা দেখানো। রাইট। এবং তাদেরকে খুব গ্লোরিফাই না করলেও তাদেরকে একদম মেইনস্ট্রিম মানুষ হিসেবে দেখানো, যে তারাও আসলে মানুষ, কিন্তু তাদেরকে আমরা সমাজে আউটকাস্ট করে রেখেছি। দেখেন, তখন কিন্তু তার সমসাময়িক কিন্তু বাঘা বাঘা উপন্যাসিকরা আছেন। শীর্ষেন্দু আছেন, সমরেশ মজুমদার আছেন, সুনীল গঙ্গোপাধ্যায় আছেন, এবং এমনকি সত্যজিৎ রায় নিজে তো চলচ্চিত্র নির্মাতা, তিনিও আছেন যিনি নগর জীবন নিয়ে কাজ করতেন। তো এর মাঝখানে হঠাৎ করে শঙ্করের এই উত্থানের অন্যতম কারণ কিন্তু নগর জীবন তারাও লিখেছেন, কিন্তু তার মতো করে সহজ করে, এত সহজিয়া ভাষায় খুব কম লেখকই মানে পেরেছেন বলে মনে হয়। এই জন্যই আর কি শঙ্কর এতটা জনপ্রিয় অন্যান্য লেখকদের থাকা অবস্থায়ও। আচ্ছা, এই মুহূর্তে আমরা শঙ্কর নিয়ে আলোচনা করছি, তার তো ডেফিনেটলি একটা প্রেক্ষাপট আছে, কারণ কয়েকদিন আগে শঙ্কর মারা গেলেন। শঙ্করের নাম মণিশঙ্কর মুখোপাধ্যায়। রাইট। আচ্ছা, শঙ্করের জন্ম কিন্তু 1933 সালে, তো এবং তার পুরো জীবনটাই কিন্তু আসলে একটু ভিন্ন রকমের। আমি খুবই ইন্সপায়ার হই তার জীবনটা যখন আমি দেখি। আপনি দেখবেন যে খুব ছোটবেলায় তার বাবা মারা গেছে, তার পুরো জীবনটাই সংগ্রামের মধ্যে কেটেছে, নানা রকমের কাজ করেছে, মানে ক্লিনারের কাজও তিনি করেছেন। এক সময় তিনি গিয়ে ওঠেন হলো গিয়ে কোর্ট কাচারি এলাকায়, তো সেখানে তার এক বস ছিলেন, হ্যাঁ, শেষ ইংরেজ বলা হয় আর কি তাকে, কলকাতার কোর্ট কাচারি অঞ্চলে।
তো তার আন্ডারে তিনি কাজ করেছেন এবং সে সময় তার আসলে লেখালেখি শুরু। এই যে তিনি বিচিত্র জীবন দেখা শুরু করলেন, বিশেষ করে কোর্ট কাছারিতে কেমন ধরনের মানুষ আছে আপনি জানেন, নানা রকমের মানুষ আসে, নানা প্রান্তের মানুষ আসে, নানা সমস্যা জর্জরিত মানুষ আসে। তো সেই সময় তিনি লেখালেখি শুরু করলেন এবং কত অজানারে তার প্রথম উপন্যাস এই বিষয়গুলো নিয়েই কিন্তু লেখা হয়েছে। আমি যে খুব ভুল না করি, শঙ্করের একটা বই থেকে তখন সিনেমা হচ্ছে, তখন তাকে কেউ জিজ্ঞেস করেছিলেন যে তুমি কেন যাওনি সিনেমা শুটিং দেখতে। উনি তখন বলেছিলেন যে আমাকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় না করেছেন যে নিজের সিনেমা শুটিং কখনো দেখতে যেও না। তো তিনি আবার বলেছেন যে আমি জানি না কেন বলছেন, কিন্তু যেহেতু একজন মুরব্বী মানুষ বলছেন, হ্যাঁ, তো আমি এই জন্য যাই নাই। তো সিনেমার সঙ্গে কিন্তু তার সম্পর্কটা, মজার ব্যাপার হলো তার উপন্যাসটা কিন্তু চৌরঙ্গীর কথা যদি বলি, যেহেতু প্রথম সিনেমা যেটা দিয়ে হলো, তো চৌরঙ্গী কিন্তু বেরিয়েছিল বোধহয় 62 সালে, 1962 সালে তো, আর সিনেমাটা হয়ে গেছে 68 সালে। এটা খুব ইন্টারেস্টিং, মানে একই দশকে তার সিনেমা মানে এত জনপ্রিয় হয়েছে, মানে ভীষণ ট্রেন্ডি ছিল বিষয়টা। তো হয়ে গেল সিনেমা। তো তখন থেকে মানে একটা ভদ্রলোক লিখছেন, তিনি জনপ্রিয় হয়ে উঠছেন লেখক হিসেবে, তখনই আবার তার চলচ্চিত্রের সঙ্গে তার একটা যোগাযোগ তৈরি হয়ে গেল। হ্যাঁ, তো চৌরঙ্গী, আমরা চৌরঙ্গী নিয়ে একটু যদি কথা বলি, চৌরঙ্গী তো জানি যে সেখানে উত্তম কুমার অভিনয় করেছেন, হ্যাঁ, সেটা বোস হিসেবে। সেটা বোস, তার আসল নাম বোধহয় সত্য সুন্দর, হ্যাঁ, তো তাকে তার বাবা ডাকতেন সেটা সুন্দর। তো সেই কেন্দ্রীয় চরিত্রে কিন্তু অভিনয় করেছেন উত্তম কুমার, এবং উত্তম কুমারের সঙ্গে যে একটা নিবিড় সম্পর্ক গড়ে ওঠে শঙ্করের সে সময়, সেটাও খুবই ইন্টারেস্টিং। শঙ্করের আর একটা ইন্টারেস্টিং দিক কিন্তু আছে তার জীবনে। তিনি রামকৃষ্ণ এবং বিবেকানন্দের ভক্ত, রাইট, ভীষণ ভক্ত। বিভিন্ন লেখাজোখায় এবং তাদেরকে কেন্দ্র করেও অনেক লেখা আছে, একাধিক বই লিখেছেন তিনি, রামকৃষ্ণকে নিয়ে লিখেছেন, বিবেকানন্দকে নিয়ে। তিনি এবার এটার আবার একটা ব্যাখ্যা দিয়েছেন যে এর মানে এই না যে আমি খুব ধার্মিক, হ্যাঁ, এর মানে এই যে আমি মেডিটেশন পছন্দ করি, এবং ওই জায়গা থেকে আসলে এগুলো লেখা। তো এটা খুব ইন্টারেস্টিং, তার জীবনের একটা ভিন্ন দিক। নন ফিকশন যদি বলি, এই যে এই নন ফিকশনের মধ্যে আপনি যেহেতু এটা আনলেনি, সেটা হলো যে বিবেকানন্দ এবং রামকৃষ্ণকে নিয়ে লেখা। তার কিন্তু আরো কিছু মজার মজার বই আছে, যেটা ভ্রমণ কাহিনী তো আছেই, আর এই মুহূর্তে মনে পড়ে হলে একা একা 81, সেটা হলো তার জীবনী গ্রন্থ। তো জীবনীগত, এটার জন্য তিনি, আমি বলি অনেক পরে কিন্তু সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন মণিশঙ্কর, অনেক পরে তার জীবনের। আমি এটা খুব আমাকে বিস্মিত করে যে এত বছর পর কেন তিনি পেলেন। একা একা 81 জন্য তিনি কিন্তু উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পাননি, একা একা 81 জন্য 2020 সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। এটা আমাকে খুব বিস্মিত করেছে। আমি একা একা 81 একটা লাইন আমি আপনাকে একটু পড়ে শোনাতে চাই। কারণ লাগে যে তিনি যে মানে আত্মজীবনীমূলক নন ফিকশনও যে কত চমৎকার করে লিখতেন, তার একটা বলি। জন্মেছিলাম 1933 সালের 7 ডিসেম্বর। তখন ভারত ভাগ হয়নি। যশোর জেলার বনগ্রাম ছিল আমার জন্মভূমি। এই বনগ্রাম কিন্তু সেই পথের পাঁচালীর বনগ্রাম। মধ্যবিত্তের সংসার চলে যাচ্ছিল কোনো মতে। তারপর কিশোর চোখে একদিন অবাক হয়ে দেখলাম বড়রা আমার দেশটাকেই কেটে দুটুকরো করে দিল। কয়েক ঘন্টার জন্য আমার জন্ম ভিটেটাও পাকিস্তান হয়ে গেছিল। ফ্ল্যাগ উঠে গেছিল সেই দেশের। তারপর কারা যেন রেড ক্লিফ সাহেবের ম্যাপে সিরিয়াস ভুল বার করাতে আমরা আবার পাকিস্তানি থেকে ভারতীয় হয়ে উঠলাম। এই যে দেশভাগের, যে তার মধ্যে কিন্তু দেশভাগের একটা কষ্টবোধ ছিল, এই লেখা থেকেও কিন্তু বোঝা যায়। শঙ্করের লেখার মোটা দাগে সীমাবদ্ধতা কি কি বলবেন আপনি? সীমাবদ্ধতা একটা তো আমার কাছে মনে হয় যে সেটা ছিলই, যে যেহেতু ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি, তাকে কেটার করতে হতো একটা বড় পাঠক মহলকে। তো লেখক যখন কেটার করা শুরু করে তখন তো একটু সমস্যা তৈরি হয়, তখন জনপ্রিয়তার ঝোঁক বেড়ে যায়, এবং তখন লেখক নিজের দিকে কম তাকিয়ে ওই তার যে বাজারের কথাও চিন্তা করে। সেটা কতটা করেছেন কতটা করেননি সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু আমার মনে হয় তার এইটা একটা বড় দুর্বলতা। এই জন্য ধরেন আমার কাছে মনে হয় যে তার যেটাকে চৌরঙ্গীকে বলা হয় ধ্রুপদী উপন্যাস, এরকম উপন্যাস আরো কিছু আছে তার, কিন্তু আরো হয়তো বা হতো যদি তিনি ওদিকে না তাকাতেন। এটা একেবারে ব্যক্তিগত আমার মত। চৌরঙ্গীতে ফিরি, উত্তম কুমার অভিনয় করেছেন, বেশ কালজয়ী সিনেমা তখনকার,
খুবই সুপারহিট সিনেমা। এবং আমরা দেখলাম যে পরবর্তীতে খুব ভুল যদি না করি তাহলে 2017-18 দিকে সৃজিত মুখার্জিও বানালেন আর একটা শাহজাহান রিজেন্সি, যেটার কথা আমরা বলেছি। তো এই সিনেমা এবং এই বইটা নিয়ে বোধহয় আমাদের একটু কথা বলা দরকার। একটা হোটেলে, একটা 5 তারকা হোটেলে কিছু মানুষ, সেখানকার কর্মী, সেখানকার স্টাফ, সেটার মালিক এবং ওখানে যারা আসেন, তাদের জীবনের নানা রকমের আবেগ, অনুভূতি, হোটেলের বিভিন্ন দ্বন্দ্ব, স্তরের মানুষ, দ্বন্দ্ব, সেগুলা আসলে এই উপন্যাসের মূল ব্যাপার। বিষয়টা কিন্তু খুব দারুণ যে মানে ধরেন হোটেল একটা 5 তারকা হোটেল, সেখানে যারা গেস্ট আসছেন, যারা কাজ করছেন, বিভিন্ন পর্যায়ের কাজ করছেন, মানে একটা ক্লাস দেখিয়ে দিয়েছেন কিন্তু শঙ্কর এটার মধ্য দিয়ে। একদম। আচ্ছা, এরকম কিন্তু আরেকটা তার উপন্যাস আছে, সেটা হলো ঘরের মধ্যে ঘর। ঘরের মধ্যে ঘর, তো ঘরের মধ্যে ঘর কিন্তু আবার এটা আবার পুরস্কার পেয়েছে, বঙ্কিম সাহিত্য পুরস্কার পেয়েছিল। তো ওই উপন্যাসও কিন্তু এরকমই। ওখানে একটা ইয়া থাকে, ওই যে লেখক উইলিয়াম থ্যাকারের নামে একটা থ্যাকার ম্যানশন নামে একটা বাড়ি, সেই বাড়িতে যে কত রকমের মানুষ থাকে, এই যে মধ্যবিত্ত জীবনের যে টানা পড়েন, তাদের চাওয়া না পাওয়া, সীমাবদ্ধের মধ্যেও কিন্তু আমরা তাই দেখি। তার যে সীমাবদ্ধ উপন্যাস, সেখানেও কিন্তু এই যে মধ্যবিত্ত নগর জীবনের মধ্য দিয়ে জায়গা করে, আলপথের মতো জায়গা করে হেঁটে চলা মানুষের যে জীবন, হ্যাঁ, তো সেইটাকে তিনি এত চমৎকার ভাবে বারবার ফুটিয়ে তুলেছেন, এবং যেটাকে আপনাকে বোরিং লাগবে না, আপনার একঘেয়ে মনে হবে না, আপনার মনে হবে না রিপিটেশন। হ্যাঁ, এইখানে বোধহয় শঙ্করের শক্তি। আপনি যে বলছিলেন যে সৃজিত কিন্তু পরবর্তী, মানে এই উপন্যাসটা কতটা প্রভাব ফেলেছে খেয়াল করেন, যে চৌরঙ্গীতে অভিনয় করলেন উত্তম কুমার, তারপরেও আবারও এটা বানানোর, সেই একই গল্প নিয়ে নতুন করে বানানোর জরুরত করা একজন পরিচালক হলেন সৃজিত। তিনি করলেন শাহজাহান রিজেন্সি। এবং অরিজিনাল হোটেলটার নাম কিন্তু উপন্যাসে এই শাহজাহানি। তো ওই জায়গা থেকে তিনি এটা করলেন। ওটা তো আপনি দেখেছেন নিশ্চয়ই সিনেমাটা? হ্যাঁ, আমি শাহজাহান কেমন লাগলো আপনার? বেশ ভালো। গল্প বলার মানে স্টোরি টেলিংটা ভীষণ ভালো বলতেই হবে। এবং আমি যেটা বললাম যে ক্লাস দেখিয়ে দিয়েছেন, যে রিসেপশনিস্ট, তার লাইফে কি স্ট্রাগল, তারপরে যে হচ্ছে ধোপার কাজ যে করে তার লাইফের কি স্ট্রাগল, বা যে রান্নার কাজ করে, আবার ওই হোটেলেরই এক কোনায় একটা বড় স্যুট নিয়ে থাকেন একজন যৌনকর্মী, এলিট যৌনকর্মী যাকে বলে, তার জীবনে ঠিক কি কি স্ট্রাগল আছে। তারপরে সেখানে বিভিন্ন ধরনের মানুষ আসে, বিভিন্ন কাজে আসে, সেই জায়গাটাতে যে একটা টানাপোড়েন দেখিয়েছেন মানুষের জীবনের, এবং কোনো কিছুই যে আসলে কোনো কিছুকে ডিটারমাইন করে না। আমি হয়তো এরকম একটা জীবনযাপন করি, ইট ডাজন্ট মিন যে আমার জীবনে ঠিক এক্সপেক্টেড ঘটনাগুলোই ঘটতে থাকবে, বা আমি একজন সমাজকর্মী, সমাজের জন্য কাজ করি, আমার জীবনে যা কিছু হবে তা খুব সত্য হবে, খুব সুন্দর হবে। বিষয়টা যে একদমই এরকম না। মনুষ্য জীবন যে নানানভাবে, নানান আঙ্গিকে সাজানো, এই জিনিসটা আমার মনে হয় শাহজাহান রিজেন্সিতে দেখানো গেছে। সিমিলারলি অবশ্যই চৌরঙ্গীর কথা তো বলতেই হবে। আপনার যেরকম ভালো লেগেছে, শঙ্করেরও ভালো লেগেছিল। মজার ব্যাপার খেয়াল করেন, কয়েকদিন আগে কিন্তু তিনি পরলোক গমন করেছেন। তার এইটাও সুযোগ হয়েছিল দেখে যাওয়ার, যে সৃজিত একটা আধুনিক প্রেক্ষাপটে তার চৌরঙ্গীকে নতুন করে উপস্থাপন করলেন, সেটি দেখে যাওয়ার সুযোগ তার হয়েছিল। এবং তিনি বলেছেন যে তার কেমন লেগেছে, তিনি বলেছেন ভালোই করেছে, এবং আধুনিক প্রেক্ষাপটে তার কাছে এটা খুব ভালো লেগেছে।